পোড়ারমুখী। লিখেছেন শৈলজানন্দ মুখোপাধ্যায়। বিড়াল পোষার কল্পনাও কোনোদিন করিনি, তবু একটা বিড়াল জুটে গেল। স্ত্রী বলতে লাগলো, আদর করে খেতে দিয়েছ, এখন মজাটি বোঝো। ও আর আমাদের বাড়ি ছাড়বে না, এই আমি বলে রাখলাম দেখো। কবে যে তাকে আদর করে খেতে দিয়েছি মনে পড়ল না। হয়তো দিয়েছি, হয়তো কোনোদিন খাবার সময় আমার কাছে এসে বসেছে, হয়তোবা এক টুকরো মাছের জন্য মিউ মিউ করে তার সকরুণ প্রার্থনা জানিয়েছে। দিয়েছি হয়তো একটা মাছের কাঁটা তার মুখের কাছে ছুঁড়ে। কিন্তু কে জানতো শুধু তারই জন্য সে আমার বাড়ি ছাড়বে না। বললাম, থাক না, একটা বেড়াল রইতো না, বাড়িতে বেড়াল থাকা ভালো। স্ত্রী চিৎকার করে উঠল, হ্যাঁ ভালো, খুব ভালো। চুরি করে কাল মাছ খেলে, আর আজ দিয়েছে দুধটুকু খেয়ে। হরিয়াকে আবার দুধ আনতে পাঠালাম। দুশের দুধ সব খেয়েছে? স্ত্রী বলল, খাইনি, কিন্তু মুখ তো দিয়েছে। বিড়ালের এঁটো দুধ তুমি খাবে? কেন, হয়েছে কি তাতে? না, কিছু হয়নি, এমনি বুদ্ধি না হলে উকিল হয় কখনো? হাসতে হাসতে বললাম, ঠিক বলেছ, কিন্তু কি হবে অতটা দুধ, ফেলে দেবে? স্ত্রী বলল, ফেলে কেন দেব, আমি খাবো। বা রে, তোমার খেতে দোষ নেই, আর আমার বেলায় তোমার সঙ্গে কত আর বকবো বলো, আমি জানি না, যাও। বলেই সেখান থেকে সে পালিয়ে গেল। বুঝলাম বিড়ালটার উপর গৃহিণী রাগ করেছে। এ রাগ হয়তো বেশি দিন নাও থাকতে পারে। শেষ পর্যন্ত হলোও তাই, রাগ তার থাকলো না আর। বিড়ালটা দেখি সারাদিন আমার স্ত্রীর পিছু পিছু ঘুরে বেড়ায়। খাবার সময় চুপটি করে থালার কাছে বসে থাকে, রাত্রে গরম উনানের পাশে ঘুমায়। চুরি চামারি যে একেবারে পরিত্যাগ করেছে তা নয়, সুযোগ সুবিধা পেলেই লোভ সে কিছুতেই সম্বরণ করতে পারে না। এক আধ টুকরো মাছ হয়তো মুখে নিয়ে ছুটে পালায়। গৃহিণীর নজর যদি এড়াতে পারে তো ভালোই, আর তা যদি না পেরেছে তো আর রক্ষা নাই। দেখতে পাবা মাত্র বঁটি, খুন্তি, জুতা, হাতের কাছে যা পায় তাই ছুঁড়ে মারে। সারাদিন ধরে বকতে থাকে, দেখেছ পোড়ামুখীর স্বভাব দেখেছ, চুরি করে না খেলে ওদের পেট ভরে না, আমি জানি যে। কিন্তু ওই পর্যন্তই। আগে যেমন তাকে তাড়াবার জন্য গৃহিণী উঠে পড়ে লেগেছিল, এখন আর তা করে না। বলে, এঁটো কাটা যদি খেয়ে বেঁচে থাকতে পারে তো থাকো, চুরি করে খেয়েছ কি তোমায় আমি বিদায় করব? সংসারে সন্তানাদি নেই, এই নিয়ে দিন তার মন্দ কাটে না। কথাটাকে টেনে বাড়াবার চেষ্টা করি, বলি, কেমন করে বিদায় করবে, গেলে তো? স্ত্রী বলল, কেন, থলের ভেতর পুরে গঙ্গার ধারে ছেড়ে দিয়ে আসবো। থলেই পুরে কেন? ও, তাও বুঝি জানো না? চোখে যদি দেখতে পাই কোন রাস্তা দিয়ে এলো, তাহলে যেখানেই ছেড়ে দাও ঠিক চলে আসবে। থলেই পুরে ওকে নিয়ে যাবে কে? কেন, তুমি? ওরে বাপরে, থলেই পুরলেই হাঁজর পাঁজর করবে। না বাপু, তা আমি পারবো না। না পারো, গঙ্গা স্নান করতে গিয়ে আমি নিজে দিয়ে আসব। এই প্রসঙ্গে গৃহিণী তার বাল্যকালের একটি গল্প বলল। একবার এমনি একটা চোরা বিড়ালকে কিছুতেই তারা তাড়াতে পারছিল না। চোখে কাপড় বেঁধে কতবার কত জায়গায় তাকে ছেড়ে দিয়ে আসা হলো, কিন্তু প্রতিবারেই দেখা গেল সে ফিরে এসেছে। বাড়িতে একদিন একটা বড় মাছ এসেছিল। বিড়ালটা কোন সময় চুরি করে প্রায় অর্ধেকেরও বেশি মাছ খেয়ে ফেলল। গৃহিণীর বয়স তখন 12 কি 13। বলল,
দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। বললাম, কি মজা দেখালে? গৃহিণী বলল, এক গাছা দড়ি দিয়ে হতভাগীর গলায় বেশ করে বাঁধলাম। বেঁধেই মনে হলো বঁটি দিয়ে দিই ওকে বলিদান করে। হিড় হিড় করে টেনে নিয়ে গেলাম পুকুরের পাড়ে। পুকুরের পাড়ে ছিল লম্বা এক ঝাড় বাঁশ। ভাবলাম ঠিক হয়েছে, প্রকাণ্ড লম্বা একটা বাঁশ অতি কষ্টে হাত দিয়ে নোয়ালাম। নুইয়ে তার ডগায় দড়ি দিয়ে আচ্ছা করে বাঁধলাম বেড়ালটাকে। বেঁধে বাঁশটা দিলাম ছেড়ে। যেই ছেড়ে দেওয়া শটাং বাঁশ গেল উঠে, আর হতভাগী ঝুলতে থাকলো সেই লম্বা বাঁশের ডগায় আকাশ পিদিমের মতো। বললাম, কেমন, আর খাবি মাছ? থাক ওইখানে, বলে বাড়ি চলে এলাম। বললাম, ছি ছি, ওইখানে মরল তো বেড়ালটা, না খেয়ে দে। গৃহিণী বলল, হ্যাঁ মরল, মরবার ইয়েটি কেমন? খানিক পরে ভাবলাম, আহা, নামিয়ে দিগে যাই। ও মা, গিয়ে দেখি হতভাগী সেখানে নেই। সন্ধ্যাবেলা দেখলাম পোড়ার মুখী আবার আমাদের হেসেলে ঘুরে বেড়াচ্ছে। গলার দড়িটা দাঁত দিয়ে কেটে নেমে এসেছে সেখান থেকে। বললাম, বেড়ালের উপর তাহলে তোমার ছোটবেলা থেকেই আক্রোশ? গৃহিণী হাসতে লাগলো। বিড়ালটা যখন আমাদের বাড়িতেই রয়ে গেল, তখন যা হোক একটা নাম তার দিতে হবে। গৃহিণীকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ গো, কি নাম ধরে ডাকি বলো তো ওকে? গৃহিণী বলল, ওর আবার নাম, আমি তো ওকে পোড়ার মুখী বলে ডাকি। তাই হলো, আমিও তাকে পোড়ার মুখী বলেই ডাকতে লাগলাম। কোনোদিন দেখি সকালে উনানে আগুন দিতে গিয়ে বাসি আখার তলা থেকে পোড়ার মুখীকে টেনে বের করে গৃহিণী বলতে থাকে, শোবার আর জায়গা পেল না হতভাগী, আগুনে যেদিন মরবি পুড়ে সেই দিন বুঝবি মজা। পোড়ার মুখী মাছ ভাত ভালো করে খায় না, তাই একদিন দেখি গৃহিণী তার জন্য দুধ দিয়ে ভাত মেখেছে। আদর যত্ন পেয়ে দেখতে দেখতে পোড়ার মুখী বেশ মোটাসোটা হয়ে উঠল। আগে যেমন সে হাত তুললেই ছুটে পালাতো, আজকাল আর তা করে না। দুপুরে আহারাদির পর গৃহিণী যখন সেলাইয়ের কল চালায়, পোড়ার মুখী তখন তার কোলের কাছটিতে চুপ করে বসে থাকে। রাত্রে একদিন লেপের তলায় এসে ঢোকে। গৃহিণী বলে, দেখেছো, খেয়ে দে কেমন হলো দেখেছো? বলি, ভালো করে খেতে পেলেই হয়। কই, তুমি হচ্ছ না যে, তুমি কি খেতে পাও না নাকি? খেতে পাই, কিন্তু ওর মতো আদর পাই কই। খাও, বলে হেসে গৃহিণী চলে যাচ্ছিল। দরজার কাছে ফিরে দাঁড়িয়ে বলল, নিমক হারাম। গৃহিণীর সেদিন ভালো করে খাওয়া হলো না। না হবার কারণ, পোড়ার মুখী সেই যে সকালে উঠে বের হয়ে গিয়েছে। সকলের খাওয়া দাওয়া চুকিয়ে গেল, তখনও বাড়ি ঢুকল না। অথচ যেখানেই থাক, আজ পর্যন্ত একটি দিনের জন্য খাবার সময় সে অনুপস্থিত হয়নি। গৃহিণী বলল, কোথায় গেল কে জানে, ভোজ টোজ আছে হয়তো কারো বাড়িতে আজ, নইলে এতক্ষণ ঠিক চলে আসতো। সেদিন আর তার সেলাইয়ের কল খোলা হলো না, কোনো কাজেই মন বসল না। পোড়ার মুখী কোথায় গেল তাই শুধু ভাবতে লাগলো। বলল, এত যে খেতে দিচ্ছি, তবু পরের বাড়ি চুরি করে খেতে যাওয়া কেন বলো তো? ধরা যদি পড়ে, দেবে হয়তো খুন করে, তাই এতক্ষণ দিলে কিনা তাই বা কে জানে। মাখানো এক বাটি দুধ ভাত পড়ে রইল। গিন্নি বলল, ওগো, যাও না একটিবার দেখে এসো বেড়াতে বেড়াতে। কোথায় দেখব?
দেখো না কোন বাড়িতে লোকজন খাওয়ানো হচ্ছে, পথে বেরুলেই বুঝতে পারবে। তা না হয় বেরোলাম, কিন্তু তোমার পোড়ার মুখীকে পাবো কেমন করে? সে কথাও সত্য, কিন্তু তবু তার মন মানল না। বলল, পাবে পাবে, তুমি যাও, তোমাকে দেখলেই সে চলে আসবে। বাধ্য হয়ে বের হয়ে গেলাম, কিন্তু কোথায় পোড়ার মুখী? রাস্তায় খানিকক্ষণ ঘোরাঘুরি করে বাড়ি ফিরে আসলাম। কি জবাব দেব ভাবতে ভাবতে ঘরে ঢুকেই দেখি গায়ে একটা চাদর ঢাকা দিয়ে খাটের ওপর গৃহিণী শুয়ে পড়েছে। বললাম, কি গো, পোড়ার মুখীর শোকে যে শয্যা নিলে দেখছি। তেমনি শুয়ে শুয়ে গিন্নি জিজ্ঞাসা করল, পেলে? বললাম, খেপেছ? মানুষ হলেও বা খুঁজে আনতাম, এ তোমার কোথায় আছে? কথাটা আমার শেষ হবার আগেই গিন্নি খিলখিল করে হেসে উঠল। হাসছ যে? এই দেখো, বলে গায়ের চাদরটা সে খুলে ফেলল। দেখলাম তার বুকের কাছে পোড়ার মুখী চুপ করে শুয়ে আছে। বলল, তুমি বেরিয়ে যেতেই দেখি রান্নাঘরে হতভাগী মিউ মিউ করছে। পোড়ার মুখী ছাড়া অন্য কোনো বিড়াল গৃহিণীর দু চক্ষের বিষ, অথচ প্রায়ই দেখা যায় পাড়ার আরও দু একটা বিড়াল পোড়ার মুখীর সঙ্গে আমাদের বাড়ি বেড়াতে আসে। গৃহিণী তাদের মেরে মেরে তাড়াবার চেষ্টা করে, বলে, দেখেছ, পোড়ার মুখী আবার বন্ধু জোটাতে আরম্ভ করেছে। বলে হয়তো, আয় আমাদের বাড়ি খাবি, আয়। মরণ আর কি, যাদের বাড়ি আছিস তাদের বাড়িতেই খেয়ে গে যা না। পোড়ার মুখীকে কোলের কাছে শুইয়ে একদিন তাকে সে বোঝাতে থাকে। বলি, হ্যাঁ লা, একা একা বুঝি ভালো লাগে না? খবরদার বলছি, এবার থেকে আর কাউকে ডেকেছ কি তোমাকেও আমি বিদায় করে দেব। তোমাকে খেতে দিচ্ছি এই যথেষ্ট, তোমার বন্ধুদের আমি খেতে দিতে পারবো না, বুঝলে? পোড়ার মুখী কি যে বোঝে কে জানে। গিন্নির মুখের পানে মিটমিট করে তাকিয়ে বলে, মিউ। গিন্নি বলে, মিউ নয়, শুনে রাখো, নইলে তোমাকে শুদ্ধ খ্যাংরা মেরে দূর করে দেব। আমি বাবা সেরকম মেয়ে নই, বেশি আবদার আমার কাছে চলবে না। কি আর করব, আদালতে যাওয়া পরিত্যাগ করেছি। সারা দুপুরবেলাটা এইসব শুনি আর মনে মনে হাসি। শীত সে বছর খুব বেশি পড়েছিল। সবে তখন কার্তিক পার হয়ে অগ্রহায়ণ চলছে। সকালে সেদিন তরকারির চুপড়ি থেকে তরকারি আনতে গিয়ে গৃহিণী একেবারে চিৎকার করে লাফিয়ে সেখান থেকে সরে গেল। জিজ্ঞেস করলাম, কি হলো গো, অমন করে চেঁচিয়ে উঠলে যে? হাসতে হাসতে গৃহিণী বলল, দেখবে এসো। কি দেখব? দেখবে এসো পোড়ার মুখীর কাজ। তাই তো বলি, হতভাগী যখন তখন যায় কোথায়। সেই যে তখন বন্ধু ডেকে আনার কথা বলতাম না, দেখে যাও কেমন একটা বাচ্চা হয়েছে, দেখে যাও। গেলাম। গৃহিণী বলতে লাগলো, ছি ছি, কালো কুচ্ছিত, জমের অরুচি, দেখলে ভয় করে। নিজে এমন সাদা ধবধবে সুন্দর চেহারা, আর বাচ্চা হয়েছে দেখো না। বললাম, কই, কোথায়? আঙুল বাড়িয়ে তরকারির ঝুড়িটা সে দেখিয়ে দিয়ে বলল, ওই দেখো ওর ভেতরে। আমি দেখতে পারবো না বাবা, পোড়ার মুখী যা ফোঁসফোঁস করছে, দেবে হয়তো কামড়ে। ঝুড়িটা টানতে গিয়ে দেখলাম পোড়ার মুখী আগলে বসে আছে, আর ঝুড়ির ভিতরে এত কালো কখনো দেখিনি। গৃহিণী ঠিকই বলেছে, বাচ্চাটার সর্বাঙ্গের কোথাও সাদার এতটুকু চিহ্ন পর্যন্ত নেই। আগা গোড়া মিশমিশে কালো, বিচ্ছিরি চেহারা, দেখলে ভয় করে। গিন্নি বলল, চুপি চুপি কাপড়ের তলায় লুকিয়ে নিয়ে এসো, দিয়ে এসো ওটাকে রাস্তার ধারে ফেলে।
গিন্নিকে বুঝিয়ে বললাম, দেখো সাহেবরা এই কালো বেড়াল বড় ভালোবাসে। গিন্নি বলল, তা বাসুক গে, ওদের সবই উল্টো। মা গো মা, অন্ধকারে ওটাকে দেখলে ভয় করবে। ওরকম বেড়াল আমি রাখবো না বাড়িতে। যাও বাপু যাও, এক্ষুনি ওকে ফেলে দিয়ে এসো। বিড়ালের বাচ্চাটাকে রাখবার অনেক চেষ্টা করলাম, কিন্তু গৃহিণী আমার কোনো কথাই শুনল না। বলল, ওকে রাখলে বাড়ির অমঙ্গল হবে, তুমি দেখে নিও। কাজেই বাধ্য হয়ে বিড়ালের বাচ্চাটাকে অতি কষ্টে তুলে নিয়ে রাস্তার ধারে ফেলে দিয়ে আসলাম। ঘন্টা তিনেক পরেই দেখি পোড়ারমুখী বাচ্চাটাকে মুখে করে আবার তুলে এনেছে। গিন্নি আবার চিৎকার করতে লাগলো, যেমন তোমার কাজ, এমন জায়গায় দিয়ে এলে যে আবার নিয়ে এলো। তোমাকে কিছু কাজ করতে বলাই অন্যায়। কাজেই সেই বাচ্চাটাকে নিয়ে আবার আমাকে যেতে হলো। এবার গেলাম পোড়ারমুখীকে না জানিয়ে অত্যন্ত সন্তর্পণে। অতি কষ্টে তাকে একটা থলের ভেতর পুরে বহু দূরের একটা বস্তির কাছে ছেড়ে দিয়ে আসলাম। বাড়ি ফিরে দেখলাম পোড়ারমুখী কিছুই জানতে পারেনি। সে তখন এ ঘর ও ঘর বাচ্চাটাকে খুঁজে বেড়াচ্ছে। গৃহিণী বলল, খুঁজুক, খেতে পেলেই এক্ষুনি ভুলে যাবে। কিন্তু খাবার সময় পোড়ারমুখীকে দেখতে পাওয়া গেল না। গৃহিণী বলল, বাচ্চাটাকে হয়তো খুঁজতে বেরিয়েছে, দেখো না একটুখানি বেরিয়ে, পাও তো ওকে তুলে নিয়ে এসো। দেখলাম সত্যিই তাই। গতবার যেখান থেকে বাচ্চাটাকে মুখে করে তুলে এনেছিল সেখানেই সে মিউ মিউ করে ঘুরে বেড়াচ্ছে। আয় বলে ডাকতেই সে আমার পায়ের কাছে এসে দাঁড়ালো। দুহাত দিয়ে তুলে তাকে বাড়ি নিয়ে আসলাম। গিন্নি তাকে আদর করে খেতে দিল। পোড়ারমুখী খেলো বটে, কিন্তু পেট ভরে ভালো করে খেলো না। দুধ দিয়ে মাখানো ভাত অর্ধেকের বেশি পড়ে রইল। গিন্নি তাকে সারাদিন ধরে বুঝালো, বলল, কালো কুচ্ছিত ওই বিচ্ছিরি ছেলেটার জন্যে দুঃখ করিস নে পোড়ারমুখী। ছেলে তোর আবার হবে, দুধমুখী বাচ্চা হবে, সাদা ধপধপে, কেমন সুন্দর দেখবি। তখন আমি তোর ছেলে মানুষ করে দেব, বুঝলি। পোড়ারমুখী বোধহয় বুঝল। দেখলাম গিন্নির পিছু পিছু আবার সে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু সন্ধ্যা না হতেই পোড়ারমুখীর সে কি কান্না! কত পুত্রহীনা জননীর ব্যাকুল ক্রন্দন শুনেছি, কিন্তু সামান্য একটা বিড়ালও যে ঠিক তেমনি করে কাঁদতে পারে সে কথা আমার জানা ছিল না। সারা রাত ধরে বাড়ির আনাচে কানাচে বিড়ালটা শুধু কেঁদে ফিরতে লাগলো। খাবার ধরে দিলে খেলো না, ডাকলে কাছে আসলো না। বিড়ালটাকে খাওয়াবার জন্য গৃহিণী অনেক চেষ্টা করলো। ডেকে ডেকে হয়রান হয়ে গিয়ে শেষে দুধের বাটি রাগ করে ফেলে দিয়ে বলল, আর পারি না বাপু, একটা বিড়ালের জন্যে কত আর করতে পারি বলো। বিড়াল কাঁদলে নাকি গৃহস্থের অমঙ্গল হয়, তাই পাড়ার লোকে তার কান্না শুনে দূর দূর করতে লাগলো। কেউ বা দোষ দিতে লাগলো আমাকে, কেউ বা আমার স্ত্রীকে। বলতে লাগলো, ছেলেপুলে হয়নি তাই একটা বিড়াল পুষে স্বাদ মেটাচ্ছে। কথাটা যাতে আমার স্ত্রী না শুনতে পায় তার জন্যে অন্য কথা বলে তাকে অন্যমনস্ক করে দিলাম। শেষে বুঝলাম কথাটি সে শুনতে পায়নি, তার মন পড়েছিল পোড়ারমুখীর দিকে। সারাটা রাত্রি আমাদের কারও ভালো ঘুম হলো না। পোড়ারমুখীও বোধ করি ঘুমায়নি। যখনই ঘুম ভেঙেছে তখনই তার কান্নার শব্দ শুনেছি। রাত তখন বোধ করি সকাল হয়ে এসেছে। স্ত্রী ডাকলো, ওগো শুনছ? কি? আর তো কান্নার শব্দ পাওয়া যাচ্ছে না। আমিও কিছুক্ষণ কান পেতে রইলাম। বললাম,
শীতে আর কতক্ষণ বাইরে কেঁদে কেঁদে বেড়াবে বলো? এবার বোধহয় ঘুমিয়ে পড়েছে। তারপরেই ঘুমিয়ে পড়েছিলাম। আবার স্ত্রীর ডাকে আমার ঘুম ভাঙল। বলল, ওই শোনো। আবার শুনলাম তার সেই বুকফাটা আর্তনাদ। বাড়ির ছাদে বসে বসে আবার সে কাঁদতে শুরু করেছে। স্ত্রী বলল, বড় অন্যায় করেছি বুঝলে। কাল সকালেই বাচ্চাটাকে তুমি খুঁজে এনে দাও। থাক, আর কি করব বলো? এ কান্না আমার সহ্য হচ্ছে না। ঘুমে তখন চোখ আমার জুড়ে আসছে। বললাম, বেশ, তাই হবে। এখন একটু ঘুমিয়ে নাও। পরদিন সকালে ঘুম ভাঙতে আমার একটু দেরি হয়ে গেল। দেখলাম গৃহিণী অনেক আগেই বিছানা ত্যাগ করেছে। হাত মুখ ধুয়ে জিজ্ঞেস করলাম, কই গো, কোথায় তুমি? দেখলাম ছাদ থেকে সে নিচে নামছে। বলল, ভিজে কাপড়টা মেলতে গিয়েছিলাম। ভিজে কাপড় কোনোদিন তাকে ছাদে মেলতে দেখিনি। এত সকালে ছাদে কাপড় মেলবার প্রয়োজন আজ যে তার কেন হলো বুঝলাম। বললাম, কোথায় সে? ছাদে রয়েছে নাকি এখনো? স্ত্রী শুধু ঘাড় নেড়ে বলল, না। তাড়াতাড়ি চা তৈরি করে স্ত্রী ডাকলো, চা খাবে, এসো। প্রতিদিনের অভ্যাস মতো চা খেতে খেতে খবরের কাগজটা সবে মাত্র মেলে ধরেছি। গৃহিণী আমার কাছে এসে দাঁড়ালো। বলল, তাড়াতাড়ি চাটা খেয়ে একবার। কথাটা তাকে শেষ করতে না দিয়েই বললাম, যাই। কাগজটা তুমি এসে পড়বে লক্ষ্মীটি। বাচ্চা বেড়াল, কত দূর আর যাবে? যেখানে ফেলে এসেছো সেইখানেই আছে হয়তো, দেখোগে। ভালো করে খুঁজে দেখো বুঝলে। চায়ের পেয়ালাটা শেষ করেই উঠে দাঁড়ালাম। জিজ্ঞাসা করলাম, পোড়ার মুখী কোথায় গেল? সারা রাত তো ছাদেই ছিল। গেছে হয়তো বাচ্চাটাকে খুঁজতে। গলার আওয়াজটা কেমন যেন ভারী ভারী বলে মনে হলো। মুখের পানে ফিরে তাকাতেই দেখি তার চোখ দুটো জলে ভরে এসেছে। কিন্তু কোথায় সে বিড়ালের বাচ্চা? যেখানে ফেলে এসেছিলাম দেখলাম সেখানে নাই। বস্তির প্রত্যেকটি বাড়িতে তন্ন তন্ন করে অনুসন্ধান করলাম, কিন্তু কেউই তার সংবাদ ঠিক দিতে পারল না। একটা ছেলে বলল, বেড়ালের বাচ্চা, কালো রঙের। কাল দেখেছিলাম, ময়লা ফেলা ওই টিনটার পাশে বসেছিল। ডাস্টবিনটার চারদিকে ভালো করে ঘুরে ফিরে দেখছিলাম। কয়েকটা ছোট ছোট ছেলে ছুটে এসে সংবাদ দিল। ঢিল মেরে মেরে মদনা তাকে আধমরা করে ফেলেছিল। এতক্ষণ হয়তো সে মরেই গিয়েছে। জিজ্ঞাসা করলাম, মদনা কার নাম? কোথায় সে? এই তো, বলে একটা ছেলে আঙুল বাড়িয়ে দেখিয়ে দিতেই কালো রঙের একটা 8-10 বছরের ছেলে প্রাণপণে ছুটে পালালো। ছেলেটা ভাবল, বুঝিবা আমি তাকে শাস্তি দিবার জন্য এসেছি। বাচ্চাটাকে পাওয়া গেল না, পাবার কথাও নয়। ছেলেটা ঠিকই বলেছে, এতক্ষণ সেটা বেঁচে আছে কিনা সন্দেহ। নিরাশ হয়ে বাড়ি ফিরছিলাম। সামনে পথের ওপর কিসের যেন একটা গোলমাল উঠল। তাড়াতাড়ি সেই দিকেই এগিয়ে গেলাম। জিজ্ঞেস করলাম, কিসের গোলমাল মশাই? কি জানি মশাই, বাচ্চা একটা কুকুর নাকি মোটরের তলায় চাপা পড়েছে। কলকাতা শহরের পথ, পোড়ার মুখীর বাচ্চাটাও ঠিক এমনই করেই মরেছে কিনা তাই বা কে বলতে পারে। যে জায়গায় গোলমাল উঠেছিল সেখানে পৌঁছতেই চোখের সামনে যে দৃশ্য দেখলাম তা দেখার কল্পনাও আমি করতে পারিনি। যে নিরীহ প্রাণীটির উপর দিয়ে মোটরের চাকা চলে গিয়েছে, দেখলাম সেটা কুকুরের বাচ্চা নয়, সে আমাদের পোড়ার মুখী। হতভাগী তার বাচ্চার সন্ধানে
পথের ওপর পাগলের মতো ঘুরছিল। পেছনে মোটর আসছে, তা হয়তো সে লক্ষ্যও করেনি। পিছনের একটা পায়ের উপর দিয়ে চাকা চলে গিয়েছে। সেবা শুশ্রূষা করলে হয়তো বাঁচতেও পারে। দুহাত দিয়ে পোড়ারমুখীকে কোলে তুলে নিলাম। হতভাগী এক দৃষ্টে আমার মুখের পানে তাকিয়ে রইল। বাড়ি ফিরতেই স্ত্রী ছুটে আসলো। পেলে? না, এই দেখো, তোমার পোড়ারমুখীর পায়ের উপর দিয়ে মোটর চলে গেছে। বাচ্চাটার কথা ভুলে গিয়ে পোড়ারমুখীকে নিয়ে পড়লাম। 3-4 আইডিন দিয়ে পায়ে তার ব্যান্ডেজ বেঁধে দিলাম। এক বাটি দুধ খেয়ে হতভাগী একটুখানি সুস্থ হয়েছে। পেছনে হঠাৎ মিউ মিউ শব্দ শুনে তাকিয়ে দেখি, যার জন্যে এত কাণ্ড তার সেই কালো বাচ্চাটি আপনা থেকেই এসে হাজির হয়েছে। বাড়ি চিনে কেমন করে কোথা থেকে সে আসলো সেই জানে। আনন্দে তখন আমার গৃহিণীর চোখ দিয়ে দরদর করে জল গড়াচ্ছে। ধুলি ধূসরিত বিড়ালের বাচ্চাটাকে দুহাত দিয়ে তুলে ধরে পোড়ারমুখীর কোলের কাছে নামিয়ে দিয়ে বলল, কাল নিজেও যত কেঁদেছিস, আমাকেও তত কাঁদিয়েছিস। এই নে মা, তোর খোকন নে। স্ত্রীর মুখের পানে তাকিয়ে হেসে বললাম, মোটরের চাকাটা আর একটুখানি উপরে উঠে গেলেই ব্যাস, নিত খোকন, ট্র্যাজেডির চরম হয়ে যেত। গৃহিণীর মুখে হাসি ফুটল। হাত দুটি কপালে ঠেকিয়ে বিধাতার উদ্দেশ্যে একটি প্রণাম করে বলল, ভগবান বাঁচিয়েছেন।